নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, সন্দেশখালির স্টিং অপারেশনের পর যে ভিডিও প্রকাশ পেয়েছে সেই ভিডিওতে কি আছে আপনারা সবাই জানেন, এবং সেই ভিডিওকে সামনে রেখে তৃণমূল একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করতে চাইছে। সেই ন্যারেটিভের মূল নির্যাস হলো সন্দেশখালির ঘটনা হচ্ছে সাজানো, সন্দেশখালিতে কিছু নেই, বিজেপি বাংলা বিরোধী, বাংলার মাতৃশক্তিকে তারা মিথ্যে তারা অপমান করছে, টাকা পয়সার বিনিময়ে তারা মাতৃশক্তির সম্মানকে নিয়ে রাজনীতি করছে। মোদ্দা কথা এটাই। কিন্তু ছোটবাবু এবং তার সাকরেদরা ভুলে যাচ্ছেন যে দু তিনটে ভিডিও সন্দেশখালিতে কি ঘটেছে সেই সত্য থেকে মানুষকে মুখ ফেরাতে পারবে না। শুধু রাজ্যের মানুষ নয়, দেশের মানুষও জানে সন্দেশখালিতে মাতৃশক্তির উপর অত্যাচার করেছে শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গরা। ধরুন, যে প্রীতম মণ্ডল বলে যে ছেলেটি উচ্চ মাধ্যমিকে 483 নাম্বার পেয়েছে নরেন্দ্রপুর থেকে, সে ইউপিএসসি পরীক্ষায় বসতে চায়, আইপিএস হতে চায়, সে দিল্লিতে পড়াশোনা করবে। শুভেন্দুবাবু বলেছেন যে আমরা সর্বতভাবে সহায়তা করব, ওর পাশে থাকব। তাহলে প্রীতম মণ্ডলের বাবা সহ দুজন, মোট 3 জন খুন হয়েছিলেন 2019 সালের 1 জুন বিজেপি করার অপরাধে। অভিযোগের আঙুল উঠেছিল শেখ শাহজাহানের দিকে, এফআইআর পর্যন্ত দায়ের করার মতো পরিস্থিতি হয়। তখন মুখ্যমন্ত্রীর যিনি মুখ্য নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু চেয়েছিলেন যে ঠিকঠাকভাবে তদন্ত হোক, কিন্তু ওই দ্বিতীয় সবুজ বিপ্লবের নায়ক, যে এখন প্রেসিডেন্সির 22 ওয়ার্ডে গড়াগড়ি খাচ্ছে পার্থর সঙ্গে, সে নাকি 14 তলায় ফোন করে বলেছিল যে শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সাংঘাতিক কাণ্ড ঘটে যাবে। শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তদন্ত শাহজাহানকে ঘিরে হয়নি, নামই বাদ করেছিল। আর একজন উঠতি নেতা, টবে লাগানো কাজ, সবসময় ফটফট করছেন, ফড়ো 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 সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, একে ওকে তাকে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এবার হয়তো বাইডেনকে চ্যালেঞ্জ জানাবেন, পুতিনকে চ্যালেঞ্জ জানাবেন। তো সে বলছে কি করেছে শাহজাহান। তা শাহজাহান কি করেছে এখন তো বঙ্গবাসী জানে, দেশের মানুষ জানে। একটা ভিডিও সামনে এনে শাক দিয়ে মাছ টাকার এই ব্যর্থ প্রচেষ্টা সফল হবে না, ওটা বুমেরাং হবে, বুমেরাং, মার্ক মাই ওয়ার্ড। তৃণমূলের লাভের থেকে ক্ষতি বেশি হবে। মানুষ বুঝতে পেরেছে যে এই ভিডিওগুলো সামনে এনে পরিকল্পিত চিত্রনাট্য, আইপ্যাকের পরামর্শে ভিডিও তৈরি হয়েছে। শুভেন্দু বলেছেন এই ভিডিও সামনে এনে তৃণমূল আসলে শাক দিয়ে মাছ থাকতে চাইছে। এখনো তারা দুর্বৃত্তদের পাশে থাকার বার্তা দিচ্ছে। নইলে বলেন, ভুল হয়ে গেছে শাহজাহানকে সাসপেন্ড করে। মানে কত প্রেম, কত পীড়িত শেখ শাহজাহানের উপর। সবাই বলে ওই 75-25 গল্প, চিংড়ি এক্সপোর্ট থেকে জমি দখল, জমির চরিত্র পরিবর্তন, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরিতে তৈরি করা, জোর জবরদস্তি জমি দখল করা, এইসব কাজ তো শাহজাহান এবং তার বাহিনী করেছে, নিজের মার্কেটও করেছে। তা একা শাহজাহানের পক্ষে সম্ভব এইসব করা? প্রভাবশালী, সর্বোচ্চ প্রভাবশালীর আশীর্বাদের হাত না থাকলে সম্ভব নয়। 70,000-এর মধ্যে 63,000 ভোট পায় জেলা পরিষদে। শাহজাহান আবার সর্বোচ্চ প্রভাবশালীকে তো সবসময় সরাসরি যোগাযোগ করতে পারে না, মাঝখানে কিছু মিডলম্যান আছে। ইডির দাবি রাজ্যের আরো 2-1 প্রভাবশালী মন্ত্রী। একজন কটাক্ষ করে বলেছেন এই ইডি এক্সপ্রেস সন্দেশখালি থেকে যাত্রা শুরু করেছিল, সল্টলেক হয়ে লেকটাউন হয়ে ওটা শেষ পর্যন্ত ওই জগদ্দল নৈহাটি পর্যন্ত যাবে। ইঙ্গিতটা স্পষ্ট সেই কটাক্ষের মধ্যে। এখন জোর করে সাদা কাগজে সই করানো হয়েছে, কোনো অত্যাচার হয়নি,
এইসব কথা বলে ছোটবাবু বাজার গরম করতে চাইছেন, কিন্তু ওটা হিতে বিপরীত হবে, বুমেরাং হয়ে ফিরবে তৃণমূলের কাছে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ একটা জিনিস বিশ্বাস করে নিয়েছেন, যে সন্দেশখালিতে মাতৃশক্তির লাঞ্ছনা হয়েছে। কতটা হয়েছে প্রত্যক্ষভাবে কারা যুক্ত, এসব প্রশ্ন আছে। শাহজাহান, শিবু হাজরা, উত্তম, এরা তো ধোয়া তুলসী পাতা নয়, এক একটা দাগি। আর দু তিনটে ভিডিও দেখিয়ে বলা যায় না যে সন্দেশখালির মাতৃশক্তির যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা সাজানো। বাংলার মানুষকে অপমান করার এই অধিকার ছোটবাবু, মহিয়সী নারী এবং রাজ্যের শাসক দলকে কেউ দেয়নি। আর কারা বলছে বাংলার অপমান করেছে বিজেপি? কারা এটা? কারা? লজ্জাও এদের দেখে লজ্জায় সরে দাঁড়ায়। বঙ্গবাসীদেরকে চিনে রাখুন, ছটা নোবেল লরিয়েট যে বাংলা বিশ্বকে দিয়েছে, সেই বাংলায় চাকরিগুলো, স্কুলের শিক্ষকের চাকরিগুলো নিলাম হয়েছে টাকার বিনিময়ে। এখনো পর্যন্ত নাকি ৮,৩৬১ জন বেআইনি শিক্ষক অশিক্ষককে চিহ্নিত করা গেছে, আরো কত বেরোবে দেখুন। সুপ্রিম কোর্ট বলেছে সিস্টেমেটিক ফ্রড, হাইকোর্ট বলেছে ১৭ প্রকারে দুর্নীতি করেছে চাকরি দেওয়ার ক্ষেত্রে। কোন চাকরি? সরকারি চাকরি। সেই চাকরিতে দেওয়ার ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে। এরপরে আসছে প্রাথমিক, তারপরে শুনলাম এটা কি ফুড ইন্সপেক্টরের নিয়োগেও বিরাট গন্ডগোল, বাতিল। দমকল দপ্তরের নিয়োগের ক্ষেত্রেও গন্ডগোল, কলেজ সার্ভিস কমিশনের নিয়োগের নানা প্রশ্ন উঠছে। এমনকি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগ হয়, সেই নিয়োগেরও বিস্তর অসঙ্গতি, প্রশ্ন ইত্যাদি আছে। তাহলে সরকারি চাকরি বিক্রি করে সংগঠিত লুট করেছে অভিযোগ, আর তারা বলছে বাংলার মানুষের অপমান। সামান্যতম লজ্জাবোধ যদি থাকে, তাহলে এখন ঘরের কোণে বসে থাকা উচিত। তা না করে বীর দর্পে বুড়ি বুড়ি মিথ্যা কথা বলে চলেছেন। শুভেন্দু তো একজনের নাম মিথ্যাশ্রী দিয়েই দিয়েছেন। ভাবুন, যারা চাকরি চোরদের প্রোটেকশন দেয়, যারা চাকরি চোরদের বাঁচাতে আদালতে যায়, যারা বেআইনিভাবে চাকরি প্রাপকদের বাঁচাতে সুপার নিউমারি পোস্ট তৈরি করে, সুপ্রিম কোর্ট যখন দর্তহীন ভাষায় জানিয়ে দেয় সিস্টেম্যাটিক ফ্রড হয়েছে, সরকারি চাকরি বহু মানুষের জীবনের স্বপ্ন, সামাজিক উত্তরণের স্বীকৃতি, সেখানে যারা এই নিয়োগ পরীক্ষার সঙ্গে যুক্ত, তাদের কি বলবো, সিজারের পত্নীর মতো সব সন্দেহের উঠতে থাকা উচিত। কিন্তু সেটা তারা থাকেননি, পুরো পদ্ধতিটাকে কালিমালিপ্ত করেছেন, বাংলার সম্মান মাটিতে লুটিয়ে দিয়েছেন। এরপরেও তারা বলবেন বাংলার অপমান করছে বিজেপি, আর মাতৃশক্তির স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে যারা মিথ্যে প্রতিবাদ বলে, বাংলার মানুষ তাদের ক্ষমা করবেন না। তাই সন্দেশখালি বুমেরাং হবে। হিমন্ত বিশ্ব শর্মা প্রচারে এসেছিলেন বাংলায়। উত্তর পূর্ব ভারতে কংগ্রেস মুক্ত করার অন্যতম কারিগর তিনি, তাকে নিয়ে বিতর্ক আছে, কিন্তু তিনি পরিসংখ্যান দিয়েছেন। জানেন, আমরা তো ১০৩ টাকার কাছাকাছি পেট্রোল কিনি, আসামে সেই পেট্রোল ৯৭ টাকা। আসামের সরকারি কর্মচারীরা না ৫০% ডিএ পায়, আমরা কত পাই জানেন তো? ১ লক্ষ নিয়োগ হয়েছে সরকারি চাকরিতে, একটা মামলা কিন্তু হয়নি। আর এখানে লক্ষ্মীর ভান্ডার বলা হচ্ছে ১০০০ টাকা দিচ্ছে, ৫০০ থেকে বাড়িয়ে ওখানে ১২০০ টাকা করে দেওয়া হয়। এখানে SC ST মহিলাদের ১২৫০ টাকা দেওয়া হয়। আর বিজেপি বলেছে অন্নপূর্ণা ভান্ডার,
3,000 টাকা। সমস্ত রকম সামাজিক প্রকল্পের বরাদ্দ বাড়বে, 450 টাকায় গ্যাস দেওয়া হবে। হেমন্ত বিশ্ব শর্মা পড়োশী আসামে, ওখানে উনি চিপ তৈরির ফ্যাক্টরি নিয়ে গেছেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী 12 বছরে কটা কারখানার উদ্বোধন করেছেন একটু বলুন না প্লিজ, বঙ্গবাসী জানতে চায়। হ্যাঁ, আপনি ভাতা দিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, নানাবিধ ভাতা। স্থায়ী সম্পদ তৈরি করেছেন, কটা কলকারখানার উদ্বোধন করেছেন, সিঙ্গুরে সর্ষের চাষ করিয়েছেন। এই যে বিজিবিএস করেন ঘটা করে, 7বার হয়ে গেল, বলেছেন না লুলু গ্রুপের সঙ্গে চুক্তি হবে। কোথায় লুলু গ্রুপ? দুবাই চলে গেলেন বার্সেলোনা থেকে লুলু গ্রুপের সঙ্গে বৈঠক করার জন্য, কিন্তু তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বিজিবিএস নিয়ে এটার শ্বেতপত্র করুন না। কত লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, কত মেটেরিয়ালাইজ হলো, কত কর্মসংস্থান হলো, তো জানি, বঙ্গবাসী জানুক। আপনি তো কয়েকশো বছরের কাজ করে দিয়েছেন না, তখন রাইটার্সে বসে বসেছিলেন, সব কাজ করে দিয়েছি 95%। নিজেকে বিধানবাবুর উপরে ভাবতেন, অবশ্য ভাবতেই পারেন, আপনি নিজেকে বিধানবাবুর থেকে ভালো ডাক্তার ভাবেন, হরিশ সালভের থেকে ভালো আইনজীবী ভাবেন, সুচিত্রা মিত্রর থেকে ভালো সঙ্গীত শিল্পী ভাবেন, শক্তি চট্টোপাধ্যায়ের থেকে নিজেকে বড় কবি ভাবেন। আপনি মেগালোম্যানিয়ায় আক্রান্ত, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আর আপনার স্তাবক কোল আপনাকে কি বলবো, ওই বন্দনা করছে। যদি একটু এটোকাটা কমিটির চেয়ারম্যান হওয়া যায়, যদি একটু ভাতা পাওয়া যায়, যদি একটু সুযোগ সুবিধা পাওয়া যায়, তাহলে জীবন ধন্য হয়। এই তো সব বাংলার বুদ্ধিজীবী কুলের প্রকৃত চরিত্র। তারা রেখাপাত্রকে তো সহ্য করতে পারছেন না, যে রেখাপাত্র একেবারে সমাজের প্রান্তিক স্তর থেকে উঠে এসছে, দলিত মহিলা, খেটে খান, স্বামী পরিযায়ী শ্রমিক, উচ্চকোটির মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ইংরেজি স্পিকিং ইন্টেলিজেন্সিয়া মানতে পারবে যে এই মেয়েটি লোকসভায় যাবে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে? তাই একটা নাক সিটকানো ভাব, তাই একটা দুচ্ছাই ভাব। এরা এরকমই। রেখা দেবী, আপনি শক্তি স্বরূপা, আপনি অর্গানিক ইন্টেলেকচুয়াল। গ্রামসির ভাষায় কনসেপ্ট অফ হেজিমনি ব্যাখ্যা করতে গিয়ে গ্রামসি এই কথাটা বলেছেন। আপনারাই ইন্টেলেকচুয়াল, যারা কলে, কারখানায়, খেতে, খামারে, আদালতে, সংবাদপত্রের দপ্তরে, সৌদাগরি অফিসে ছড়িয়ে ছিটিয়ে আছেন, জীবন সংগ্রামে জুটছেন, তারাই ইন্টেলেকচুয়াল, তারাই বাংলার ভবিষ্যৎ। এই চটি চাটা গজদন্ত মিনারবাসী লোকগুলো নয়। তাই মিডিয়ার কিছু চ্যানেল ওই ভিডিওগুলোকে নিয়ে দেখুন কিরকম বাড়াবাড়ি করছে। ওই অসুয়া রেখাপাত্র সংসদে যাবে, ও তো আমাদের সঙ্গে ওয়েভলেন্থ ম্যাচ করে না, তো আমাদের মতো ইংরেজি বলতে পারে না, ও তো স্কাই স্ক্র্যাপারে থাকে না, ও প্রান্তিক মানুষ, ওর কি সংসদে যাবার অধিকার আছে নাকি? ওগুলো ওই উচ্চ কোটিদের জন্যই সীমাবদ্ধ। চন্দনা বাউরি, রেখা পাত্র, এরা জীবন সংগ্রামে লড়তে লড়তে এগিয়ে চলেছেন। মাননীয়া এত নারী শক্তির কথা বলেন, কখনো দেখেছেন এইরকম কাউকে তিনি মনোনয়ন দিয়েছেন? তিনি রচনা, প্ররোচনা, জুন, জুলাই এদেরকে নিয়ে খুশি থাকেন, থাকতেই পারেন, তারাও কৃতি মহিলা। আমি নারী শক্তিকে করো জোরে সম্মান করি, তারা মাতৃশক্তি। কিন্তু রেখাপাত্র, চন্দনা বাউরিও মাতৃশক্তি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আর সন্দেশকালে নিয়ে ছোটবাবু এবং তার স্পিন ডক্টরসদের ওই যে ভিডিও, লাভ হবে না। অমিত শাহ পাত্তাই দিচ্ছেন না, বলেছেন যে মা বোনেরা জেনারা কোন সন্দেশখালিতে যারা অত্যাচার করেছে তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হবে, সিবিআই তদন্ত করছে, প্রয়োজনে পাতাল থেকে খুঁজে বার করা হবে। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছিলাম যাদবপুর লোকসভা কেন্দ্রের
বিজেপির প্রার্থী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর, এবং অনেকেই জানেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে একটি প্রামাণ্য আত্মজীবনী মূলক লেখা তিনি লিখেছেন, ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, অনির্বাণ, আমার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটাই যে আপনি নির্বাচনের প্রার্থী, সন্দেশখালিতে মাতৃশক্তির অসম্মান হয়েছে বলে আপনারা বলছেন, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে যারা অত্যাচার করেছে মাতৃশক্তিকে তাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে। আবার অপরদিকে তৃণমূল কতগুলো ভিডিও, যার সত্যতা আমার পক্ষে যাচাই করা সম্ভব নয়, বলছে যে ধর্ষণের ঘটনা সাজানো, বিজেপি বাংলার অপমান করছে। তাহলে সন্দেশখালি ঘটনার ভোটের বাক্সের প্রভাব আপনাদের পক্ষে ইতিবাচক হবে না নেতিবাচক হবে? দেখুন, সন্দেশখালির ঘটনার আমরা ভোটের বাক্সে আমাদের সুবিধে হবে অসুবিধে হবে কোনো সময়, যেদিন থেকে এই পুরো ইস্যুটা ইরাপ্ট করেছে সেদিন থেকে আমরা কোনোদিন এইভাবে এই জিনিসটা দেখি না। এটা মানবাধিকার, মূল্যবোধ এবং এটা আমাদের স্বাধীন ভারতবর্ষে সাংবিধানিক গণতান্ত্রিক একটি দেশে এই ধরনের আচরণ পলিটিক্যাল পার্টির যারা প্রতিনিধি তারা করতে পারে কি না, তার এই ধরনের আচরণের কোনো স্থান আছে কিনা, সেই নিয়েই আমাদের বক্তব্য এবং সেই নিয়েই আমাদের অবস্থান। এটা কোনো মতেই শাসক দল ডিনাই করতে পারে না যে তাদের যারা সন্দেশখালির নেতারা, যারা বিশাল বিশাল চক্র চালায়, জমি দখলের চক্র, ভেড়ির চক্র এবং বিভিন্ন আর্মস অ্যামিউনিশনের পাচারের চক্র, তারা মহিলাদের ওপর অত্যাচারে লিপ্ত এবং এই অত্যাচার, মানসিক শারীরিক শোষণ, নির্যাতন, এইগুলো তারা দীর্ঘকাল ধরে করে এসছে এবং তাদের সর্বোচ্চ যে নেতৃত্ব এই ঘটনাগুলো জানতেন, কিন্তু তারা চুপ করে থেকেছেন। কেননা এই চক্রের ওপর তাদের রাজনীতি ডিপেন্ডেন্ট, তাদের রিসোর্সেস ডিপেন্ডেন্ট এবং সেই জন্য এদেরকে কমপ্লিট, যাকে বলে ফুল রান, এদেরকে দিয়েছে এরা। অনির্বাণ, আপনি প্রার্থী হয়েছেন এমন একটা কেন্দ্রে, সেখানে 2009 কবির সুমন, 2014 গার্ডিনার প্রফেসর অফ হিস্ট্রি ডক্টর সুগত বোস, 2019 মিমি চক্রবর্তী, এবার তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ, সিপিএম এর সৃজন। তো এবার আপনাদের লড়াইয়ের বিষয়টার মধ্যে যেগুলো রয়েছে দেখছি, দুর্নীতি আছে, সন্দেশখালি আছে, সিএএ আছে। আপনার কাছে কোনটা সব থেকে বেশি ভোটারদের আন্দোলিত করছে? দুর্নীতি, সন্দেশখালি, সিএএ, কোনটা? দুর্নীতি এবং সন্দেশখালি একেবারেই আন্দোলিত করছে ভোটারদের। এবং সিএ এর বিষয়টা যারা উপকৃত হবে তারা বুঝেছেন যে সিএ এর বিষয়টা কি, কেন তাদের মধ্যে বিশাল সংখ্যক সিএ চেয়েও ছিল। কিন্তু প্রধানত হচ্ছে দুর্নীতি এবং সন্দেশখালির বিষয়। তার সাথে সাথে বিশেষ করে যাদবপুর কেন্দ্রে, যেটা একটা গত 15 বছর ধরে একটা ট্রেন্ড, যে নির্বাচিত প্রতিনিধিরা এখান থেকে নির্বাচিত হয়েছেন কিন্তু তাদেরকে মানুষের পাশে, মানুষের সাথে দেখা যায়নি। কেউ গার্ডিনার প্রফেসর হার্ভার্ডে 6 মাস কাটাতেন, কেউ নিজের গান নিয়ে ব্যস্ত থাকতেন, অন্য কেউ তার নিজের অভিনয় শুটিং এবং বিদেশে শুটিং করতে ব্যস্ত থাকতেন। তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে তাদের পারফরমেন্স একেবারেই কিন্তু বিলো অ্যাভারেজ ছিল। মানুষ তাদেরকে তাদের পাশে পায়নি। এটা একটা কিন্তু বিশাল ইস্যু এবং এটা মানুষ যত বেশি অনুভব করবে তারা দেখবেন যে নির্বাচিত প্রতিনিধি, তার একটা নিজস্ব, তার একটা ম্যান্ডেট রয়েছে, তার একটা দায়িত্ব রয়েছে, তার একটা কর্তব্য রয়েছে। এই কোনোটাই কিন্তু এরা পালন করেনি গত 15 বছরে। অনির্বাণ, বলুন। না, সেটাই আমি বলছি যে সংকটের সময় তাদেরকে পাশে পাওয়া যায়নি এবং কোভিড এর সময় তাদেরকে, মানুষের নির্বাচিত প্রতিনিধিকে মানুষের পাশে পাওয়া যায়নি। তিনি ব্যস্ত ছিলেন তার নিজের অন্যান্য
শুটিং করতে, টিকটক করতে, এইসব করতে। কিন্তু এটাই হলো বাস্তব, এটাই বাস্তব। অনির্বাণ, আপনার কেন্দ্রের মধ্যে ভাঙড় পড়ে, বারুইপুর পূর্ব পড়ে, বারুইপুর পশ্চিম পড়ে, তো ওখানে মুসলমান ভোটার অনেক। তাদের সঙ্গে কথা বলে কি বুঝছেন? তাদের গণতান্ত্রিক অধিকার এবার তারা কিভাবে প্রয়োগ করবেন? ওখানে আবার আইএসএফ এর প্রার্থীও আছে, ভাঙড় আইএসএফ এর স্ট্রং। দেখুন, একটা জিনিস যেটা আমরা মুসলিম সমাজ, সংখ্যালঘু সম্প্রদায়ের যারা প্রতিনিধি রয়েছেন তাদের বলছি, যারা চিন্তাশীল ব্যক্তি তাদের মধ্যে তাদের বলছি, যে এই নির্বাচন সাধারণ নির্বাচন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচিত করার নির্বাচন, এবং তার গত 10 বছরের রেকর্ড যদি তারা নিজেরা দেখেন, তারা কিন্তু কোনো বঞ্চনা শিকার হয়নি গত 10 বছরে। যা যা প্রকল্প যাদের জন্য বরাদ্দ ছিল, দলমত সম্প্রদায় ধর্ম নির্বিশেষে তারা কিন্তু এই প্রকল্পগুলোর সুযোগ সুবিধা পেয়েছেন। এবং এই কথা বারবার নরেন্দ্র মোদী বলছেন যে আমাদেরকে এই মেজরিটি মাইনরিটি সিনড্রোম, ভিক্টিমাইজেশন সিনড্রোম, অ্যাপিজমেন্ট সিনড্রোম থেকে বেরিয়ে আমাদের 140 কোটি ভারতবাসীর কথা ভাবতে হবে, মানে সেইভাবে আমাদের কাজ করতে হবে। আমাদের নিজেরাও, আমরা যাতে নিজেরাও সেইভাবে ভাবি, এবং তিনি নিজে সেইভাবেই কাজ করছেন। তিনি সেই জন্য গত কয়েকদিন ধরে কংগ্রেসের ওপর প্রহার, কংগ্রেসের যে তোষণ এবং মাইনরিটিজম, এই যে একটা ভিক্টিমহুডের পলিটিক্স কংগ্রেস করে, মাইনরিটিসদের ভয় দেখায়, এইটা থেকে তিনি বারবার তার বিরোধিতা করছেন। অন্যদিকে তিনি মাইনরিটিস যারা সংখ্যালঘু আছেন, তাদের নেতৃত্ব স্থানীয় যারা আছেন, তাদেরকেও তিনি অ্যাপিল করছেন যে দেশ এগিয়ে যাচ্ছে, আপনারা একটা দেশের গুরুত্বপূর্ণ অংশ, এবং আমরা ভবিষ্যতের দিকে তাকাই, এই দেশকে মহান করতে হবে, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সর্বস্তরে, তো আপনারা সেইভাবে এগিয়ে চলুন। এই কথাগুলো তিনি বলছেন, আমরাও এই কথাগুলো বলছি, তার হয়ে আমরা এই কথাগুলো বলছি। দেয়ার হ্যাজ বিন নো ডিসক্রিমিনেশন ইন ডেভেলপমেন্ট গত 10 বছরে। কেউ বলতে পারবে না যে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের বলে আমি এই প্রকল্পের বেনিফিট পাইনি, আমি ওই প্রকল্পের সুযোগ পাইনি, কেউ বলতে পারবে না। সেই জন্য আমাদের রেকর্ড রয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তারা ভয়ের রাজনীতি করে, জুজু দেখায়। বামপন্থীরাও ঠিক ততাধিক জুজু দেখান। আজকে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা মধ্যপ্রাচ্যে যে কোনো প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বাধীনতার পর যে কোনো স্বাধীন ভারতবর্ষের যে কোনো প্রধানমন্ত্রীর চেয়ে অনেক বেশি। মধ্যপ্রাচ্যের যারা রাষ্ট্রনায়করা, রাজারা, শেখ, এরা সব, দুবাই বলুন, আবুধাবি বলুন, মিশর, প্যালেস্টাইন এবং সৌদি আরব, কুয়েট, কাতার, সব দিকে তার প্রতি তাদের একটা শ্রদ্ধা রয়েছে, আস্থা রয়েছে। তারা ভারতবর্ষের সাথে আরো ওতপ্রোতভাবে কাজ করতে চায়, বিনিয়োগ করতে চায়, করছে। অনির্বাণ, আমার শেষ প্রশ্ন, আপনার মূল প্রতিপক্ষকে সিপিএম এর সৃজন না তৃণমূলের সায়নী? দেখুন, মূল প্রতিপক্ষ হচ্ছে যিনি শাসক দল, পশ্চিমবঙ্গের শাসক দলই মূল প্রতিপক্ষ। কিন্তু ওখানে বামপন্থীরা একটু সাড়া পাচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। সেটা তো ওদের তো যাদবপুর একটা পুরনো ঘাঁটি ছিলই, সেই জন্য সাড়া তো তারা পাবেই। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসকেও ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা, কেন এটা হচ্ছে সাধারণ নির্বাচন। এবং এই দিল্লি কেন্দ্রে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি, প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য। এবং সেই জন্যে এই ভোটটা নষ্ট না করে ভারতবর্ষ যাতে এগিয়ে যায়, ভারতবর্ষ প্রতিষ্ঠিত হয়, ভারতবর্ষ একেবারে বিশ্বপটলে যাতে তার একটি অগ্রিম ভূমিকা থাকে, সেইটা সুনিশ্চিত করার জন্য ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোটটা দেওয়া উচিত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.